চাকরি হতে আয়ের ক্ষেত্রে করযোগ্য আয় কীভাবে বের করবেন তা আজকে আমি উদাহরণের মাধ্যমে তুলে ধরব। তার আগে বলে নিচ্ছি, কেউ স্কিপ করবেন না প্লিজ। আজকের কন্টেন্টটি খুবই গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। এই 10 মিনিট মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের চাকরি থেকে বা প্রাইভেট জব থেকে যে যাই বলেন না কেন, অর্থাৎ এক কথা, আপনারা শুধুমাত্র বেতন থেকে কীভাবে করযোগ্য আয় বের করতে হয়। অর্থাৎ আপনি বেতন থেকে যে আয় পান, আয় করেন, যার যতটুকু আপনি ইনকাম করেন, সেখান থেকে আপনি কীভাবে করযোগ্য আয় বের করবেন তা আমি আজকে একবার হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা শুরু করি, দেরি কেন আর। এখানে আপনারা একটা প্রশ্ন দেখতেছেন, প্রশ্ন না ধরে এটাকে ভাববেন যে এটা আপনার স্যালারি স্টেটমেন্ট, এটা আপনি ওভাবে কাউন্ট করবেন। আর এখানে পুরোটা আপনারা পড়ার দরকার না, আমি আপনাদেরকে জাস্ট এখানে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এতটুকু ভাববেন যে আপনার এতটুকু ইনকাম আছে, আপনার গৃহ সম্পত্তির ইনকাম নাই, কৃষিখাতের ইনকাম নাই, আর্থিক পরিসম্পদ থেকে আপনার কোনো ইনকাম নাই, আপনার জাস্ট এখান থেকে ইনকাম আছে। আর আপনারা একটু দেখেন আমি কি করতেছি। ধরেন উনি একজন মহিলা, সাপোজ এখানে ওনার মাসিক বেতন হচ্ছে 29,300, দুইটা বোনাস পান 58,600, চিকিৎসা ভাতা 3,000, আপ্যায়ন ভাতা 500, বাড়ি ভাড়া ভাতা 10,720 টাকা। ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি অফিস থেকে 1500 সিসি গাড়ি বরাদ্দ পেয়েছেন। ধরে নেন আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, এই জন্য আপনাকে কোম্পানি একটি গাড়ি দিয়েছে, ঠিক আছে। তো এই গাড়িটি কেমন? 1500 সিসি। এখন এটাতে কোনো অ্যামাউন্ট উল্লেখ নাই, কোনো টাকা উল্লেখ আছে নাই। তাহলে আমরা এই 1500 সিসি কীভাবে টাকায় কনভার্ট করে নিয়ে আসবো, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। ততক্ষণ আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আবার বলছি, এই 1500 সিসি গাড়ি যদি আপনি বরাদ্দ পান, আপনি যদি এটা আপনার বেতনের সাথে অ্যাড না করেন, তাহলে আপনার কর গণনা সঠিক হবে না, ভুল থেকে যাবে। আমি আবার বলছি, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি গাড়ির বাবদ সুবিধা যেটা প্রাপ্ত হন বা যেটা পেয়ে থাকেন, ওটাকে আপনি কীভাবে টাকাতে কনভার্ট করবেন, তা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তো আমরা জাস্ট এতটুকু মনে রাখবো। আচ্ছা, আর ধরে নেব যে উনি একজন মহিলা, উনি একজন ভদ্র মহিলা। কেন এখানে তো যে কোনো একজন নাম বলতে পারতাম না, এখানে আপনাকে প্রথমে স্পেসিফাই করতে হবে উনি কি পুরুষ নাকি মহিলা। কেন করতে হবে তাও একটু পরে দেখতে পাবেন। আচ্ছা, আমরা একটু নিচে যাই। দেখেন, ওনার মূল বেতন এত, উচ্চ বোনাস এত, চিকিৎসা ভাতা এত টাকা, আপ্যায়ন ভাতা এত, বাড়ি ভাড়া বাবদ এত, মোটর গাড়ির সুবিধা বাবদে দেখছেন উনি যেটা কত পাইছে 1500 সিসি পর্যন্ত। তো এখানে যে হিসেবটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা আপনাদেরকে একবারে মার্ক করে দেখাই দিই। এখানে এই যে জিনিসটা, যে এখানে 10,000 ইন্টু 12 হচ্ছে 12 মাস, আর 10,000 হচ্ছে 1500 সিসি পর্যন্ত, প্রতি মাসে 10,000 টাকা হিসেবে কাউন্ট করা হয়। এটা হচ্ছে আগের নিয়ম, এই বছর এটা চেঞ্জ হয়েছে। অর্থ অধ্যাদেশ 2025, অর্থ অধ্যাদেশ 2025 এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো আপনারা একটু নোট করে রাখবেন কি চেঞ্জ হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কি বলছে, 1500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 15,000 টাকা হিসেবে আপনাকে কাউন্ট করতে হবে। 1500 সিসির অধিক কিন্তু 2000 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 20,000 টাকা হিসেবে কাউন্ট করতে হবে। 2000 সিসির অধিক কিন্তু 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 30,000 টাকা কাউন্ট করতে হবে। 2500 সিসির অধিক হলে গাড়ির ক্ষেত্রে 50,000 টাকা আপনার বেতনের সাথে যোগ করতে হবে। অর্থাৎ আপনি মাসিক বেতন যা পান টোটাল, তার সাথে এই অ্যামাউন্টগুলো যোগ করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন, এটা একটু মনে রাখবেন। তাহলে উনি কত পেয়েছিলেন গাড়ির সুবিধা বাবদ, একটু আমরা উপরে যাই। 1500 সিসি গাড়ি বরাদ্দ পেয়েছেন। আচ্ছা, আর 1500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে কত? 15,000 টাকা। তাহলে আমাদের এখানে এই ক্যালকুলেশন করলে হবে না, ওনাকে 10,000 কাউন্ট করলে হবে না, এটাকে 15,000 দিয়ে কাউন্ট করতে হবে। আপনারা এখানে অ্যামাউন্টটা দেখার দরকার না, আপনারা জাস্ট নিয়মটা জানেন, বুঝেন, যেটা প্রসিডিউর ওটা একটু দেখেন, সিস্টেমটা কী আপনারা সিস্টেম দেখবেন। এখানে আপনার কী বলে যেটা ফিগার, ওটা কোনো ব্যাপার না, ডাজন্ট ম্যাটার। আপনারা দেখবেন যেহেতু এখানে 1500 সিসি গাড়ির সুবিধা পেয়েছে, এজন্য ওনাকে মাসিক 15,000 টাকা ধরে বেতনের সাথে যোগ করতে হবে। তাহলে 15,000 ইন্টু 12 যা হয়তো এখানে বসাবো, এটা কিন্তু ভুল, বুঝছেন। আচ্ছা, এখানে যেটা লেখা আছে 2500, এটা আগের নিয়ম, এটা ভুল। এখানে আপনারা এই 15,000 ইন্টু 12, আর যদি গাড়ি সিসি আরও বাড়ো তখন আপনার
এই কী বলে যে অ্যামাউন্ট ওটাও বাড়বে। আচ্ছা, তাহলে আমরা এখন ধরলাম, সাপোজ ধরে নিলাম 6,98,440 টাকা উনি পেয়েছেন, চাকরি হতে মোট আয় করেছেন। আচ্ছা, এখন এই চাকরি থেকে মোট আয়ের ক্ষেত্রে এটা কি 6,98,640 টাকা। আমি একটু আপনাদেরকে এটা মার্ক করিয়ে দিই। এতটুকু দেখবেন, বাড়াটা আপনার দেখার দরকার না, আপনার বাড়া থেকে ইনকাম নাই, কৃষি থেকে ইনকাম নাই, এটা আমি আগে বলে দিছি। তো এখন দেখেন ওনার টোটাল তাহলে ইনকাম আমরা কত পেলাম, 6,98,000 টাকা। 6,98,000 টাকা আমরা পেয়েছি, 6,98,440 টাকা আমরা পেয়েছি চাকরি হতে ওনার মোট আয়। এখন এই ওনার পুরো টাকার উপরে কি আমাকে ট্যাক্স দিতে হবে, এটা আমাদের এখন জানার বিষয়, নাকি এখান থেকে কিছু বাদ যাবে, বা বাদ দিলে সিস্টেমটা কি, প্রসিডিউর কী বলে, আইন কী বলে, নাকি মন মতো বাদ দিব না। মন মতো কোনো অবস্থায় বাদ দেওয়া না, বাদ দেওয়া যাবে না। আয় কোরআন 2023-এর তফসিলে, ষষ্ঠ তফসিলে উল্লেখ আছে 3 ভাগের চাকরি হতে আয়ের 3/1 অর্থাৎ বা 1/3 বলে, চাকরি হতে আয়ের 3/1 বা 1/3, অথবা 4,50,000, এটা আগের নিয়মে ছিল, গত বছরের জন্য ছিল, এটা এই বছরও চেঞ্জ হয়েছে, অর্থাৎ অর্থ অধ্যাদেশ 2025, অর্থ অধ্যাদেশ 2025 এটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, চেঞ্জ হয়েছে, এটা আমি আপনাদেরকে কোথায় দেখাবো, এটা একটু আপনাদেরকে দেখা নিয়ে আসি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4,50,000 সংখ্যাগুলো, বন্ধনীগুলো, শব্দগুলোর পরিবর্তে 5 লক্ষ, অর্থাৎ 4,50,000-এর পরিবর্তে 5 লক্ষ টাকা হবে। ঠিক আছে, আমরা এবার একটুখানে চলে আসি। এই যে আমাদের এটা ছিল টোটাল ইনকাম, আর আমরা এখানে 4,50,000 দেবো না, এখানে দেবো এখন 5 লক্ষ টাকা। আমরা এখানে দেবো 5 লক্ষ টাকা। তো আপনি 6,98,440-এর 3/1 কাউন্ট করতে হবে। 6,98,440/3, 2,32,813 টাকা। এখন এটা হচ্ছে 3/1, আর নিচে হচ্ছে 5 লাখ। এই যে এখানে 4,50,000 জায়গায় 5 লক্ষ টাকা হবে। তাহলে আমরা এই 6,98,440-এর 3/1 হচ্ছে 2,32,813 টাকা অথবা 5 লাখ। এখান থেকে কোনটা কম, এই দুইটার মধ্যে যেটি কম, কম হচ্ছে 2,32,813 টাকা, এটা বাদ দিতে হবে। এখানে লেখাই আছে বাদ, এই যে এখানে বাদ লেখাটা আছে। ঠিক আছে, চাকরি হতে মোট আয় থেকে এই 3/1 অথবা 5 লক্ষ টাকা, দুইটা যে কোনো একটা এখানে এটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কত থাকে, 4,65,000 টাকা, সরি 4,65,627 টাকা, 4,65,627, 4,65,627 টাকা ওনার চাকরি হতে করযোগ্য আয়, বা এটাকে অনেকে বলে চাকরি করযোগ্য আয়, বা কি বলে কর দায় পূর্বক আয়, বা পদয় করে পূর্বে আয়, বা করযোগ্য আয়, অনেকে অনেক নামে রাখি। এক কথা হচ্ছে আপনাকে এখন এই টাকার উপরে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এখন এই টাকার উপরে ট্যাক্স দিতে হলে আপনাকে কত টাকা পর্যন্ত ট্যাক্স মওকুফ, বা আয় করার সীমা কত থেকে শুরু, সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 3,50,000, মহিলার ক্ষেত্রে 4 লক্ষ টাকা পর্যন্ত। সরি, তো আপনারা এখানে দেখতেছেন উনি একজন মহিলা, আমি প্রথমে বলছিলাম। উনি একজন মহিলা, যেহেতু উনি একজন মহিলা, সুতরাং উনি 4 লক্ষ পর্যন্ত ওনার ইনকাম ট্যাক্স হবে 0 টাকা। ওনার এখানে যে 4,65,627 টাকা আসছে, এটার মধ্যে উনি 4 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, বাকি 65,627 টাকার উপরে 5% ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে চাকরিগত আয়ের ক্ষেত্রে। এরপরে আরও স্ল্যাব আছে, ওটা অবশ্যই আপনারা জানবেন, এত বিস্তারিত দেখাতে গেলে আপনার সামান্য 9-10 মিনিট হবে না, তখন আপনার এটা ল্যান্ড ব্যাপার। এটা হচ্ছে আপনার সিম্পল জিনিস। তাহলে আপনারা আজকে বুঝতে পারলেন বা জানলেন কীভাবে বেতন খাত থেকে ট্যাক্সেবল ইনকামটা বের করতে হয়, বা করযোগ্য আয়টা কাউন্ট করতে হয়।
তো আজকে এতটুকুই ছিল। যদি আপনাদের কোনো জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি সবাই জানার জন্য আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এত সবাই উপকৃত হয়। আর আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।